যদি কাবিনের টাকা ফিক্সড না হয়, বাড়ানো না হয়, আর আমার নতুন করে বিয়ে করে নেওয়া না হয়, আমি যা যা শর্ত দিছি তা যদি মেনে না নেওয়া হয়, তাইলে নাকি জামাইরা সে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে। এটা কোন ধরনের কথা গাইস? মানে পরে কিন্তু কপাল ঠুকরাইবে, এমন জামাই জীবনেও পাইবা না। 3 মাস পরে কি আমার সাথে এই নাটকটা করার জন্য যোগাযোগ করছো যাতে মানুষজন আমারে দোষে? আসসালামু আলাইকুম সবাইকে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলতে আসলাম। ক্যাপশন দেখে অলরেডি হয়তো আপনারা ধারণা করে ফেলছেন যে কি নিয়ে কথা বলবো। তো আগে কিন্তু আমি ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে বড় সতীন কাবিনের টাকা নিয়ে অনেক বেশি ঝামেলা করতেছে, আর আমিও বলে দিচ্ছি একদম সাফ সাফ যে কাবিনের 1 টাকাও বাড়বে না। কেন বাড়বে? 6 বছর সংসার করার পরে এখন এসে নাটক করতেছে কেন 3 মাস পরে? আর এটা 3 মাস পরের কাহিনী না, আগেই বলছে জামাইকে, কিন্তু এখন হুট করে আমাকে ফোন দিয়ে হচ্ছে ঠেট দেওয়া হচ্ছে, এটা করবে সেটা করবে, ভিডিওতে তার কথা বলা যাবে না, আরো অনেক কিছু বলছে, সেগুলো তো আমি আপনাদেরকে আগেই বলছি। তারপরে আজকে একটু বলি। পরে আমার তো ভাই মেজাজ খারাপ হয়ে গেছে। ও ফার্স্ট যেদিন ফোন দিছে, কেন আমি ওর কথা বলছি ওইটা নিয়ে আমারে ধমকানো শুরু করছে যে আমার কথা ভিডিওতে কেন বলছো। পরে আমি বললাম যে কেন বলবো না তোমার কথা। যাই হোক, ওর সাথে আমি বেশি পেঁচাই নাই, কারণ এমনিতে একটা ঝামেলা চলতেছে। তারপরে সবসময় আমারা খারাপভাবে প্রেজেন্ট করে, তো আমি চুপচাপ ছিলাম, কিছু বলি নাই। সবকিছুই আমি ভালো মিটমাট করে ফেলতে চাইছিলাম, কিন্তু বড় সতীনের মাথার মধ্যে তো অন্য কিছু ঘুরতেছে, যে করেই হোক আমারে রাগাইতেই হবে। এরপরে আমি চুপ হয়ে গেলাম, বললাম যে ও ভিডিও তোর নিয়ে কথা বলতে নিষেধ করছে, থাক আমি আজকে থেকে আর ওর নিয়ে কথা বলবো না। তারপরে আমার ফোন দিয়ে আবার বলতেছে কি যে আমি যে আগে বলছিলাম যে আমার 10 লাখ টাকা কাবিনের কথা, তারপরে আমার নতুন করে বিয়ের কথা, এটা এখনো হইতেছে না কেন? তো জামাই নাকি আমার এত ভালোবাসে, এত কিছু, তাইলে করতেছে না কেন? পরে আমি বললাম যে বললাম যে 10 লাখ টাকা কি তোমার হাতের মুয়া যে তুমি বললা দিয়ে দিবে? তুমি জানো না তোমার জামাইয়ের এই সামর্থ্য আছে কি নাই? তো ও এসব কিছু শুনে না, ওর লাগবেই, নাইলে ওই সংসারে ফিরে আসবে না। পরে আমি বললাম যে তোমার 6 বছরের সংসার, তুমি যদি এখন এসে এই কথা বলো, জামাই পাগল হয়ে যেতেছে এদিকে, কেমনে তোমারে ফিরে আনবে? তোমার টেনশনে, আর তুমি আসছো টাকার হিসাব করতে, এটা কি মানা যায়? তো সবকিছু মিলে ওর সাথে আমার মনে করেন যে টুকটাক কথা কাটাকাটি হয়েছে, বেশি আমি পেঁচাই নাই। পরে এটা যখন আবার ভিডিওতে বললাম, এখন নতুন করে আবার ঝামেলা শুরু করে আনছে। এক তো কাবিন নিয়ে ঝামেলা শুরু করতেছে, ওরা নতুন করে বিয়ে করতে হবে, না হলে আনবে না। আমার কথা হইতেছে এতদিন সংসার করার পরে এই কথা আসে কেমনে? তুমি নিজ থেকে গেছো বাবার বাড়িতে, তোমারে কেউ জোর করে পাঠায় না এই ঘরের, যে তোমারে পছন্দ না এই কারণে পাঠাই দিছে। বিষয়টা এমন না, তুমি নিজেই কি ঝামেলা করলো, ফার্নিচার নিয়ে ঝামেলা করলো, এটা আমি আগেই বলছি। তোমার কি কি সমস্যা ছিল তুমি এগুলো বলতা, এগুলো ঘরে ঘরে আমরা সমাধান করে ফেলতাম। না, তা করলা না, বাবার বাড়িতে গেলা, 3 মাস রইলা, তোমারে কত বলা হইলো তোমার সমস্যা কি বলো। তারপরে খুলনা আনতে গেল, খুলনা যাওয়ার পরে জামাইয়ের সাথে তো যা নয় তা করছো। তোমার ফ্যামিলি জামাইরে যেমনে পারছে তেমনে অপমান করছে, যা মন চায় তা বলছে, সেটা নিয়ে তুমি কোনো প্রতিবাদ করো না। এখন তোমার মুখ দিয়ে কোনো কথাই বাইর হইতেছে না। যখন আমারে আনছো তখন একদম পুরা মনে করো যে দুনিয়া পালানো উল্টাই দাও, যেমনি হোক সতীন আনতেই হবে। তারপর গাইস আমি যেটা বলতেছিলাম যে ও পারে না পুরো দুনিয়া একদম উল্টাই দেয়। ওর বাবারে যে ও কেমনে অপমান কইরা পাঠাই দিছে, ও আমারে বলছে, শুনে আমার খারাপ লাগছে। তো এগুলো তো আপনারা জানেনই। তো এখন সেই বাপ মারে এত প্রায়োরিটি দেওয়ার কি হইলো যে বাপ মারে ছাইরে আসতেই পারতেছে না, আর যখন সতীন আনবে তখন সেই সতীন পাত্তাই দেয় না। সতীনের জন্য এত কিছু কইরা ফেললো, এখন নাকি সতীন নিয়ে তার সংসার করতে এত সমস্যা হয়ে যেতেছে। তো যাই হোক, এইসব কথা তো আমি আর ওরে বলি নাই। ও এতদিন পরে আমারে ফোন দিয়ে নিজ থেকে কথা বলছে, আমি নিজেও তো জানি ওর সাথে কিভাবে কি বলতে হবে। তো ওর সব কথাই মনে করেন যে আমি ম্যানম্যান করে গেছি, কিছু বলি নাই। ওর কথার সাথে আমি পজিটিভ রিয়েক্ট দিয়ে চলে গেছি। কিন্তু ও যে এই পজিটিভ জিনিসগুলো এত বাজেভাবে নিবে সেটা আমার কল্পনার বাইরে ছিল। 2 দিন গেল কথা বলার, এরপরেই শুরু করছে যে এত নেওয়ার ইচ্ছা থাকলে জামাইকে যে ইয়াগুলা বললাম ওইগুলা করতেছে না কেন। তা আমি তোরে সিম্পলি সবকিছু বুঝাইছি। ও আমার এখন বলতেছে 10 লাখ টাকা কাবিন দিয়ে ওরে আবার বিয়ে করে কেন নিয়ে যেতেছে না। পরে আমি বললাম 10 লাখ টাকা কাবিন কেন লাগবে, আমার আগে এই উত্তরটা দাও। 6 বছর ধরে তো সংসার করছো, কি এমন সমস্যা হয়ে গেছে যে তোমার এখন 10 লাখ টাকা কাবিন লাগবে? কিছু বলে না, চুপ করে আসছে, আমার এই উত্তর দিতে পারে না। আমারে যদি একটা সুন্দর উত্তর দিতে পারতো তখন আমি বলতাম যে না আচ্ছা ঠিক আছে, আমি জিনিসটা দেখতেছি, তোমার 10 লাখ টাকা কাবিন দেওয়ার ব্যবস্থা যেমনি হোক আমি করে দিব। সেই জায়গায় আমার একটা উত্তরও দিতে পারলো না যে ও কেন হুট করে 10 লাখ টাকা কাবিন চাইতেছে। তো পরে গেল
আমি বললাম দেখো এসব নিয়ে ঝামেলা করো না, কি বলে এগুলো, এতদিনের সংসার, আমাদের এত সুন্দর একটা সংসার ছিল, আমাদের 200 দিনের সংসারটাই তো কত সুন্দর ছিল, আর তোমাদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কেমন ছিল সেটা না হয় আমি বাদই দিলাম, এখন কেন এসব বলতেছো, এসব আর ঝামেলা করো না, জামাই তো তোমার খুব তাড়াতাড়ি নিতে আসবে, এখন নিতে পারতেছে না, নির্বাচন হয়েছে, তারপরে আবার তার পরীক্ষা আছে, সবকিছু মিলে যাই হোক ঝামেলা করো না, ভালোই ভালো এখন তার সাথে কথাবার্তা বলো, সুযোগ করে আমরা সবাই মিলে যাবো না, তারপরে আম্মু এখন ছুটি পাইতেছে না, অনেক মজা টজা হবে, আমিও যাবো না সাথে। ওরে এইসব বললে আমি কি সুন্দর করে বুঝাই দিছি, ও আমারে পরের দিন ফোন দিয়া থ্রেড মারে, যদি না দেওয়া হয় নাইলে না কেউ আসবে না। আজকে আবার আমার ফোন দিয়া এই কথা বলার পরে গাইস আমার এখন মাথাটাই ঘুরতেছে যে ও আমার এটা কি বললো, কাবিনের 10 লাখ টাকার জন্য কেউ কখনো এই ধরনের সিদ্ধান্ত নেয়? 3 মাসটা ধরে তুমি ঘুরাইতেছো, তোমার মনে যদি এইরকম কোনো কিছু থাকতো তুমি আগে বইলা দিতা। 3টা মাস ধরে ঘরের প্রত্যেকটা মানুষটা একটা প্রেশারের মধ্যে রাখা, এটা কোনো ধরনের সিদ্ধান্ত হইলে আমারে বলতেছে যদি কাবিনের টাকা ফিক্সড না হয়, বাড়ানো না হয়, আর আমারে নতুন করে বিয়ে করে নেওয়া না হয়, আমি যা যা শর্ত দিছি তা যদি মেনে না নেওয়া হয় তাইলে নাকি জামাইরে সে ডিভোর্স লেটার পাঠাই দিবে। এটা কোন ধরনের কথা গাইস? গাইস বিশ্বাস করবেন না, আমার মাথাটা ঘুরতেছে, আমি কথাটা বইলা 5 মিনিট একটু বইসা নিছি, আমার হাত পা কাঁপতেছে যে ও এটা কি কথা বললো। ওর আমারে নিয়ে সমস্যা ছিল, আমি বারবারই বলি যে আমারে নিয়ে সমস্যা, আমারে নিয়ে করো না সংসার, তাও আসো, তোমার সংসার ছাইড়া তুমি যাবা কেন? আর ও আজকে আমার এটা কি শোনাইলো, তারপরে আবার বলতেছে যে আমি নাকি এই সব কিছুর জন্য দায়ী। তা আমি বললাম যে আচ্ছা আমি কি করছি, আমার দোষগুলা বলো, আমি এই যে ভিডিওতে রাগারাগি করছি এগুলা নিয়ে তোমার সমস্যা হয়েছে বলো, আমি তো এগুলা নিয়ে মাফ চাইছি, আমি তোমার গিয়ে এখন আনতে হবে সেটাও বলো, আমি সেটাও করব না, কোনো কিছুই না, শুধু আমি নাকি দায়ী, এভাবে আমারে বলতেছে। পরে আমি বললাম কি 3 মাস পরে কি আমার সাথে এই নাটকটা করার জন্য যোগাযোগ করছো যাতে মানুষজন আমারে দোষে যে ওর সাথে আমার কথা হয়েছে, আমার সাথে উল্টাপাল্টা আচরণ করছে, এই কারণে আমি জামাইরে ডিভোর্স দিয়ে দিছি, এই কথাটা বলার জন্য আমারে ফোন দিলে, আমার সাথে যোগাযোগ করলা? আর আমি তো কত খুশি ছিলাম যে আমার সতীন আমার সাথে 3 মাস পরে যোগাযোগ করছে, আমার সতীনের মনে আমার প্রতি আগের মতো টান ভালোবাসাটা আসছে। এটা তুমি কি বললা? তুমি কেন এই ধরনের সিদ্ধান্ত নিলা? কাবিনের 10 লাখ টাকা কি কখনো তোমার সংসার টিকাইতে পারবে? মানুষজন কত খারাপ স্বামীর সাথে সংসার করে যায়, তারপরও কখনো কিছু বলে না। তার উপর তোমার সতীন ভালো, তোমার জামাই তোমারে কি বলবো নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। এই জায়গায় যদি তুমি এই সিদ্ধান্ত নাও, তোমার শুধু আমি এতটুকু কথাই বলবো, আমি বেশি কিছু বলবো না, নিজের কপাল নিজে হাতে ধরে পুরাইবা। আমি যখন আমি যেমন নিজের কপালটা নিজে হাতে ধরে পুরাইছি, তোমার সতীন হয়ে আসছিলাম, ভাবছি যে হায়রে 200 দিন তো অনেক সুন্দর করে সংসার করা যাবে, তখন বুঝিনি আসলে বাস্তবতা কি। তুমি যে 4 বছর পরে আয়সা আমারে মাইনা নিতে পারবা না, সেটাও আমি বুঝি নাই। এখন আমি কপাল ঠোকরাই কান দিয়ে আর যাই করি না কেন, কোনো লাভ তো পাই না। তো তুমিও এই যে একটা সিদ্ধান্ত নিলা, কার উস্কানিতে নিচ্ছ আমি জানি না, জামাইরে ডিভোর্স দিয়ে দিবা বলতেছ, পরে কিন্তু কপাল ঠুকরাইবে, এমন জামাই জীবনেও পাইবা না। তোমারে যে পরিমাণ করে এমন জামাই জীবনও পাইবা না। আর জামাইয়ের সামনে পরীক্ষা, এই কথাটা যদি সে শুনে তার অবস্থা কি হবে? এমনিতেই টেনশনে বাঁচে না, ঠিকমতো এখনো পর্যন্ত প্রিপারেশন নিতেছেন আপনাদের ভাইয়া, তার উপর যদি শুনে যে তার বড় বউ তারে বলছে আমারে ফোন দিয়ে এইসব কথা, তাইলে তো আমার মনে হয় সে আজকে হার্ট ফিল করে বসে থাকবে যে আমার বড় বউ আমার এটা কি বললো, আমার ছেলেটা ওইখানে এত দিন ধরে কষ্ট পাইতেছে। তো গাইস আমি ওরে বুঝাইছি ইচ্ছা মতো যে এরকম কাজ করো না। আমি তোমারে আগেও ভিডিওতে অনেক বুঝাইছি যে কি মনের মধ্যে নিয়ে বাবার বাড়িতে বসে আছে আমি জানি না। ওনারা কখনো চাইবে না তোমার সংসারটা টিকুক। আমার বাবার বাড়ির ফ্যামিলি যেমন চায় না যে আমি এই সংসারে থাকি, তোমার সাথে সংসার করি, সতীন নিয়ে ভালো আছি, এই জিনিসটা দেখতে পায় না। তোমার বাবা মা কি মনে হয় যে এই জিনিসটা পছন্দ করে? যতই না বলুক, এখন তুমি নিজ থেকে এত কিছু করে সতীন নিয়ে চলে আসছো, এই কারণে তারা মানতে বাধ্য হয়েছে, জিনিসটা নিয়ে কিছু বলে না। তোমার এতদিন পরে পাইছে, এই কারণে ওনারা এইভাবে পেঁচাইতেছে আর তোমার উল্টাপাল্টা জিনিস বুঝাইয়া সংসারটা নষ্ট করতে চাইতেছে। তো কোনো কিছুতেই আমার বুঝে না গাইস। আমি যে বুঝাইতেছি, বলতেছি যে না, আমি যেটা বলছি ওইটাই, কাবিনে 10 লাখ টাকা আমার লাগবে মানে লাগবে, নতুন করে আমার বিয়ে করাইতে বিয়ে করে নিয়ে যাওয়া লাগবে, আমি যা বলছি তাই, যদি করতে পারো তাইলে আমারে পাবি, নাইলে না। পরে আমি ওরে বোঝানোর জন্য এটাও বলছি যে দেখো তুমি তো জানো তোমারে এখন 10 লাখ টাকা দিতে পারবে নাকি, এটা 1-2 লাখ টাকার ব্যাপার হইলে মানা যাইতো, যে 1-2 লাখ টাকার ব্যাপার, এটা মানুষের থেকে ধার দেনা করে এনে দিয়ে দিল। কিন্তু 10 লাখ টাকা কি কোনোভাবে জোগাড় করা সম্ভব? তোমার জামাইয়ের কি সেই পরিমাণ অ্যাবিলিটি আছে? তুমি নিজেই বলো।
তারপর শাশুড়ির কি এখন ওই রকমের অবস্থা আছে? শাশুড়ি যদি 10 লাখ টাকা দিতে পারতো তাহলে কি শাশুড়ির বাড়িটার এখন এই অবস্থা থাকতো? তুমি বুঝতেছো না কেন? তোমার কি হয়েছে? তুমি এত সাংসারিক একটা মেয়ে, এখন যদি এসে এসব কথা বলো, এটা কি মানা যায়? মানে ওরে আমি যাই বুঝাইতেছি না কেন, ও আমার কোনো কিছুতে বুঝতেছে না। শুধু ও ওর নিজেরটাই বলে যেতেছে। আমি বুঝতেছি না ওর মাথা কি কেউ বশ করে রেখে দিছে নাকি, যে বলছে যে তুই এই কথাটা বলবি মানে এটাই, তোর কথা যাতে আর না ঘুরে। বারবার শুধু একই কথা বলতেছে যে না আমি তোর কোনো বুঝি না, আমার 10 লাখ টাকা কাবিন দিতে হবে। পরে আমি আবার বললাম যে দেখো 10 লাখ টাকা কাবিন জীবনে কোনো সংসার টিকে রাখতে পারে না। আমার আগে এটা বলো যে 10 লাখ টাকা কাবিনের কনসেপ্টটা কেন তোমার আসলো, যে এখন 10 লাখ টাকা কাবিন তোমারে দিতে হবে। পরে বলতেছে যে না আমি তো ওরে কেন কিছু বলতে যাব। পরে আমি বললাম যে আমার যেহেতু এই কথা বলবা না, তাইলে আমার কাছে এসে এইসব থ্রেড মারলা কেন? 3 মাস পরে এসে আমার সাথে যোগাযোগ করলা কেন? জামাই বউ কি কি খুলনা গিয়ে তোমরা কি নিজেরা বুঝছো? তোমাদের বুঝেই তোমরা থাকতা, আমারে কেন 3 মাস পরে এইসব বিষয় টাইনা আনলা? তো এইসব বললে ওরা আমি বুঝাইলাম, বুঝবে না কোনোভাবে। বলে যে তোর কোনো বুঝে আমি মানি না, আমি অনেক বুঝছি, অনেক শুনছি, এখন আর আমি কিছু শুনতে চাই না, আমার এটা লাগবে। পরে আমি বারবার শুধু ওরে একটা প্রশ্নই করতেছিলাম, ও যেহেতু ওর কথায় একদম স্থির ছিল, আমি ওরে বারবার বলতেছিলাম আচ্ছা আমারে আগে এই প্রশ্নের উত্তর দিতে হবে, তোমার মাথায় কেন 10 লাখ টাকা কাবিনের বিষয়টা আসলো? তুমি তো জানো তোমার স্বামী শাশুড়ি কারোর পক্ষে এখন 10 লাখ টাকা দেওয়া সম্ভব না। সংসারে এখন একটা টানাপোড়েন চলতেছে, বাড়ির কাজ ধরে রাখছে, সেই কাজ এখনো ঠিক করতে পারে না। সবকিছু মিলিয়ে তোমার কেন এই ধরনের মানে চিন্তা ভাবনা আসতেছে বলবেই না। পরে আমি বললাম যে ধরো তোমরা জামাই বউর মধ্যে কি ঝামেলা করছো, এগুলো তোমরা সামলো, আমি কিছু জানি না। জামাইয়ের ডিভোর্স দিবা না কি করবা সেটা একান্ত তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি যাতে এইসব বিষয়ে কিছু না জানতে পারি। পরে আবার আমার একই থ্রেড মারে যে কি জানি আমার সংসার ভাঙার জন্য তুই দায়ী। আমি বললাম কি তুমি কি মানুষের মতো পাগল হয়ে গেছো? মানুষের কমেন্টগুলো দেখে দেখে আমি কি ভিডিওতে বলি সেটা কি তুমি শোনো না? খালি ওই যে মানুষ কি কমেন্ট করে সেগুলো বসে বসে দেখো নাকি? মানুষের মতো পাগলামি মার্কা কমেন্ট করতেছো কেন? যে আমার কারণে এই তোমার সংসার ভাঙতেছে, আমার কারণে তুমি ডিভোর্সের সিদ্ধান্ত নিতেছো। আমি তোমারে কি করছি? আমি তোমারে আসতে নিষেধ করছি? আর আমি আসতে নিষেধ করলেই কি আমি এই ঘরের করতি? আমার কথাই সংসার চলে যে আমি আসতে না করছি দেখে তুমি আসতে পারবা না? যাই হোক, এসব ঢংসং কিছু করো না। কার কি বুঝছো আমি জানি না, বলো, তুমি বললে আমি তোমারে গিয়ে নিয়ে আসবো। পরে বলতে যে না তোর আশা লাগবে না, কিছু না, 10 লাখ টাকা কাবিন লাগবে। এগুলো কোন ধরনের কথা গাইস? বড় সতীনের মাথা মনে আসলেই চলে গেছে বাবার বাড়িতে থাকতে থাকতে, নাইলে এই ধরনের কথা ওর মুখ দিয়ে জীবনে আসতো না। আমি ও যখন চলে যায় তখন একটা কথা বলছিলাম যে আমি আমার সতীন আর জামাইয়ের মধ্যে এই 4 বছরে জীবনেও দেখি নাই ওদের মধ্যে কিভাবে ঝগড়া হয়, কথা কাটাকাটি হয়। কিন্তু লাস্ট 6 মাস ধরে ওদের মধ্যে আমি যেই ধরনের আচরণ দেখছি, এটা আমার বিশ্বাসই হইতেছিল না। ওর বাবার বাড়ি হুট করে যোগাযোগ বন্ধ করে দিল ওর সাথে, এরপর থেকেই কিন্তু জামাইয়ের সাথে টুকটাক ঝামেলা চলতেছে। তো সেই জিনিসটা আমি ভাবছি ওদের মধ্যে কি হয়েছে না হয়েছে, এমনি হয়তো বা হইতেছে। এখন তো আমার মনে হইতেছে আসলে বাবার বাড়ির কোনো না কোনো একটা কি বলবো কিছু একটা আছে, না হলে ওনারা যোগাযোগ বন্ধ করে দিল। তারপরে বড় সতীনের জামাইয়ের সাথে ঝামেলা হইলেও প্রথমে একবার বললো, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, তখন কিন্তু একবার বলছিল আগে একবার যে জামাইরে ডিভোর্স দিয়ে দিবে, এই সংসার আরও থাকবে না। তো পরে তখন ওই জিনিসটা বললা কাটাইছে যে আমার কারণে বাচ্চারা অনেক বেশি অসুস্থ হয়ে যায়, আমি সারাদিন বাচ্চাদেরকে রাখি, আমার কাছে থেকে যদি বাচ্চারা ব্যথা পায় তাহলে লাভটা হইলো কি? আমি থেকে এর থেকে তো আমার না থাকাই ভালো। আমি মনে হয় আমার বাবা মায়ের মনে অনেক কষ্ট দিয়ে ফেলছি, এই কারণে এই অবস্থা আমার। পরে ওরে কোনো রকমে বুঝাইলাম, ও টিকিটও কেটে ফেলছে, ওর বাবার বাড়িতে যাবেই যাবে, কিন্তু ওইবার আর মানে যাইতে পারে নাই, যে কারণেই হোক আমরা আটকেছি সবাই বুঝাই শুনে। পরে আবার কয়েকদিন পরে এই ধরনের জিনিসগুলা তুললো, তখন তুললো কি ফার্নিচার নিয়ে। তারপরে আমার সাথে জামাই বেশি থাকে এইসব জিনিস নিয়ে, তো জামাইয়ের মানে গিলু মনে তখন চলে গেছিল। এখন আর মাথা কাজ করতেছে না যে কি থুই আমি কি করলাম, আমার কি কাজটা করা ঠিক হইলো নাকি। পরে এখন জামাই নিজেই কিন্তু দিয়ে আসছে এই জিনিস, কিন্তু আবার আমি জানি না সেই আকাম করছে। এখন এতদিন পরে আইসা আমারেও কিন্তু বলে নাই, ডিরেক্ট ভিডিওতে এই কথা বলছে যে আমি নিজেই বড় সতীনকে দিয়ে আসছিলাম, বড় সতীনের ভাই ওরে নিয়ে গেছে। মানে বুঝতে পারেন আপনি এই জিনিসগুলা ওনারা কতটা প্ল্যান অনুযায়ী ওরা আগাইছে।
কেমনে সংসারটা ভাঙার জন্য উঠা পড়া লাগছে। আর জামাইও মানে একদম মাথা গেছে পুরো। এখন দেখ বড় বউয়ের কিভাবে পারবে 10 লাখ টাকা জোগাড় করতে, করুক। ওনারে কে 10 লাখ টাকা ধার দেয় না, কি করে কোথা থেকে নিজের কিডনি বিক্রি করে আনবে নাকি 10 লাখ টাকা। আমি বসে বসে শুধু ওনাদের মজাই দেখি। আমার আর এইসব টেনশন নিতে একদম ইচ্ছা করতেছে না। বড় সতীনটাও যা বোঝানোর বুঝাইছি, আপনাদেরকেও যা বলার বলছি। এখন আপনারা কমেন্টে আইসা কিছু ভালো ভালো কমেন্ট করে যান, যেহেতু আপনাদের কমেন্টগুলোর কারণে বড় সতীনের মাথাটা পুড়ে গেছে। জোরে যা বলবে তাই হবে সংসারে। তা আপনারাই এখন ওর একটু বুঝাই যান। আপনাদের বুঝি হয়তো বা বুঝবে, আমার বুঝে কোনো কাজ হবে না। তো ব্লগটা এখানেই শেষ করি। আমার আর গায়ে শক্তিতে দিতেছেন আমি কিছু করব। আমার কথাটা শোনার পর থেকে শরীরটা এত খারাপ লাগতেছে। তো সবাই একটু দোয়া করবেন রমজান মাস যাতে সবকিছু ভালোই ভালোই যায়। ব্লগটা এখানে শেষ করি গাইস। আবারও বলতেছি সবাই একটু দোয়া করবেন।